আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। মায়াহীন ভালোবাসা গল্পের 2 নম্বর পর্ব মানে শেষ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা বলে না করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। শোয়ার কেবিনে ঢুকতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কারণ সেইখানে 2টা ডেস্ক। আমি বললাম, মে আই কামিন ম্যাম? সোয়া বলল, ইয়েস কামিন। আমি বললাম, ম্যাম আমার কেবিনকে চেঞ্জ করা হয়েছে? সোয়া বলল, হ্যাঁ, আজ থেকে আপনি এইখানেই কাজ করবেন। আমি বললাম, কিন্তু ম্যাম এইখানে কেন? সোয়া বলল, অফিসে আর কোনো কেবিন নেই তাই। আমি বললাম, কিন্তু ম্যাম অফিস তো অনেকগুলো কেবিন আছে, আর সেইগুলো ফাঁকা পড়ে আছে। সোয়া বলল, আপনাকে যেটা বলা হয়েছে সেটাই করুন, কি আর করার, চাকরিটা ছাড়তেও পারবো না, কারণ এখানে আরেকটা ভালো মাইনের চাকরি পাওয়া মুশকিল নয়, বরং অসম্ভব ব্যাপার। আমি সাইডের ডেস্কে কাজ করতে লাগলাম, কিন্তু সোয়া কাজ বাদ দিয়ে চেয়ারটা সামনের দিকে ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আমাকে দেখছে, যেটা খুব অস্বস্তিকর যে কোনো মানুষের জন্য। কারণ কেউ যদি আপনার দিকে তাকিয়ে থাকে তাহলে আপনি সেটা বুঝতে পারবেন, আর আপনি না চাইলেও তার দিকে নজর যাবে। আমি বারবার ছোঁয়ার দিকে আর চোখে তাকাচ্ছি, কিন্তু ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আর থাকতে না পেরে ওর দিকে চেয়ারটা ঘুরিয়ে নিলাম। আমি বললাম, ম্যাম আপনার দেখা হয়ে গেলে আমি একটু কাজ করি। ছোঁয়া মুচকি হাসি দিয়ে বলল, মানা করেছি কে? করো। আমি বললাম, আপনি এইভাবে তাকিয়ে থাকলে আমি কিভাবে কাজ করব? ছোঁয়া আবারও মুচকি হাসি দিয়ে বলল, সেটা আমি কেমন করে জানবো? এর সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই, লুচ্চু মাইয়া কোথাকার। আমি নিজের কাজে মন দিলাম। দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেল। ছোঁয়া বাইরে কোথায় যেন চলে গেল। লাঞ্চ টাইমে সবাই লাঞ্চ করছে, কিন্তু আমি ছাড়া। কারণ একটাই, আর্জেন্ট একটা ফাইল আছে, জমা দিতে হবে। কিন্তু পেটে ক্ষুধার ঠেলায় ইঁদুর বুক ডাউন মারছে। কিছু করার নেই, সাইডে রাখা এক গ্লাস পানি পুরোটা খেয়ে কাজ করতে লাগলাম। হঠাৎ করে ছোঁয়া রুমে আসলো, এসে একটা প্যাকেট থেকে কি যেন বের করলো। আমি নিজের মনে কাজ করে যাচ্ছি, কিন্তু পেটে অনেক খিদা, আর কাজটাও তাড়াতাড়ি জমা দিতে হবে। একটু পর ছোঁয়া আমার সামনে আসলো, চেয়ারটা নিয়ে আমার পাশে বসলো। তারপর আমার চেয়ারটা ঘুরে আমাকে ওর দিকে করে নিল। আমি বললাম, ম্যাম আপনি কি দেখতে পাচ্ছেন না আমি যে কাজ করতেছি? ছোঁয়া বলল, কাজ পরে করবা, আগে খেয়ে নাও। আমি জানি তুমি সকাল থেকে কিছুই খাওনি। তারপর ছোঁয়া আমার মুখের সামনে খাবার ধরলো, আর মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, ম্যাম দেখুন, এখন খাওয়ার সময় নাই, কাজটা শেষ করে আমি বাইরে গিয়ে খেয়ে নিব। ছোঁয়া বলল, এটা খাবি নাকি মিষ্টি খাওয়াবো? আমি বললাম, মানে? দাঁড়াও। ছোঁয়া ওর চেয়ারটা টেনে আমার চেয়ারের সামনে নিয়ে আসলো। আমি আবারও একটু ওরে দূরে ঠেলে দিলাম। প্লিজ ম্যাম আমাকে কাজ করতে দিন, আপনি তো জানেন এই কাজটা কতটা ইম্পর্টেন্ট। ছোঁয়া বলল, আমি কি মানা করেছি নাকি কাজ করতে? তুমি কাজ করো। আমি বললাম, কাজ করলে খাবো কেমনে? ছোঁয়া বলল, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি বললাম, না ম্যাম এটা সম্ভব নয়, আপনি আমার বস, আশা করি আপনি সেই সম্পর্কটার মর্যাদা রাখবেন। আমি নিজের মনে কাজ করতে লাগলাম। ছোঁয়া তার ডেস্কে গিয়ে বসে পড়লো আর ফাইল দেখছিল। 1 ঘন্টা পর কাজ শেষ করে ছোঁয়ার কাছে ফাইলটা দিলাম। কাজ শেষ হয়ে গিয়েছে, খাবারটা খেয়ে নিও। ছোঁয়া বলল। আমি আর মানা করলাম না, কারণ অনেক পরিমাণে খিদে লেগেছিল। তা বলার মতো নয়। আমি গিয়ে সোফায় বসে পড়লাম। আমার প্লেটটা নিতে যাব, ঠিক তখনই দেখলাম পাশে আরেকটা প্লেট ঢাকা রয়েছে। তার মানে ছোঁয়া এখনো খায়নি, হয়তো আমার জন্য অপেক্ষা করে আছে। মুখের দিকে তাকিয়ে দেখলাম একদম শুকিয়ে গেছে, ও হয়তো সকাল থেকে কিছুই খায়নি। আমি বললাম, ম্যাম আপনি খাবেন না? ছোঁয়া বলল, না তুমি খাও, আমি পরে খাবো। আমি কি বলবো বুঝতে পারছি না, কেন জানি ওর মায়ায় ধীরে ধীরে ডুবে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি ওর মিষ্টি চাহনিতে। আমি ওইভাবে প্লেটটা নিয়ে বসে রইলাম। ছোঁয়া ফাইল চেক করতে ব্যস্ত। ছোঁয়া বলল, কি হলো, খাচ্ছ না কেন? আমি বললাম, ইচ্ছে করছে না। ছোঁয়া ফাইলটা রেখে সোফায় এসে বসলো, হাত থেকে প্লেটটা নিল। ছোঁয়া বলল, হা করো। আমি বললাম, আপনি খাবেন না? ছোঁয়া বলল, আগে তুমি খাও, তারপর আমি খাবো। আমি বললাম, আপনি নিজে খেয়ে নিন, আমি খেতে পারবো। ছোঁয়া বলল, হা করতে বলেছি না? সিমির সাথে তো ভালোই লাঞ্চ করতে পারো, আর আমি খাইয়ে দিলেই ভালো লাগে না, তাই না? আমি আর কথা বাড়ালাম না। ছোঁয়া আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়ানোর সময় ওর চুলগুলো মুখের সামনে আসছিল, ইচ্ছে করছিল ওর চুলগুলো নিজের হাত দিয়ে গুছিয়ে দেই, কিন্তু নিজেকে আটকে রাখলাম। আমাকে খাওয়ানোর পর ছোঁয়া নিজে খেয়ে নিল। বিকেলে অফিস থেকে বের হয়ে সিমির সাথে দেখা হয়ে গেল, কারণ আজকে সারাদিন কাজের ব্যস্ততায় ওর সাথে দেখাই হয়নি। সিমি বলল, কেমন আছো? আমি বললাম, ভালো, তুমি কেমন আছো? সিমি বলল, ভালো, চলো কফি খেয়ে আসি। আমি বললাম, চলো। যখনই সামনে যাব ঠিক তখনই দেখি ছোঁয়া রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বললো না, গাড়ি করে চলে গেল। আমি আর সিমি গল্প করতে করতে কফি শপে চলে গেলাম। কফি খেয়ে বাসায় চলে আসলাম। রোজকার মতো রান্না করে খেয়ে ছাদে গিয়ে একটা সিগারেট ধরালাম। ছোঁয়ার কথা মনে পড়ে গেল, আগের মতোই আছে ও, একটুও পাগলামি কমেনি। আমি যতই নিজের মনকে বুঝিয়েছি যে আমি ওকে ভালোবাসি না, মনটা আরো ততই ওর দিকে ছুটে গিয়েছে। আমি যে ছোঁয়াকে কতটা ভালোবাসি তা আমি নিজেও প্রকাশ করতে পারবো না।
তাই তো ওর খুশির জন্য আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। কিন্তু আমি কি ওর ভালোবাসাকে মেনে নিব? কিছুদিন অপেক্ষা করে দেখি কি হয়, তারপর না হয় ওকে আপন করে নিব। আমাকে কষ্ট দেওয়ার ফল তো ওকে ভোগ করতেই হবে। তারপরের দিন অফিসে গিয়ে দেখি সিমি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো। সিমি বলল, কেমন আছো? আমি বললাম, ভালো। তুমি কেমন আছো? সিমি বলল, ভালো। তখনই ছোঁয়া এসে দাঁড়ালো। তারপর ছোঁয়া বলল, এই যে মিস সিমি, এখানে আপনাকে কি আমরা গল্প করার জন্য বেতন দেই? আপনি সারাদিন গল্প করে সময় কাটিয়ে দেন, একটা কামের নন আপনি। যান গিয়ে নিজের কাজ করুন। সিমি মুখ কালো করে চলে গেল। ছোঁয়ার কাণ্ড দেখে আমার খুব হাসি পাচ্ছিল। ওর রাগী চেহারাটা দেখে যে কেউ ক্রাশ খেয়ে যাবে। ছোঁয়া তারপর আমাকে বলল, এই যে তুমি যাও, নিজের কেবিনে যাও, আমি আসছি। তারপর আমি নিজের কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। একটু পর সিমি আসলো। আমি বললাম, আরে তুমি? সিমি বলল, একটা ফাইল সাইন করতে হবে। আমি বললাম, ও দাও। আমি সাইন করে দিলাম। সিমি চলে গেল। ছোঁয়া রুমে ঢুকলো। ছোঁয়া বলল, ও কেন এসেছিল? আমি বললাম, ফাইল সাইন করে নিতে এসেছিল। ছোঁয়া বলল, আর যেন ওর সাথে না দেখি। আমি বললাম, কেন? আপনি কে আমাকে বলার? ছোঁয়া বলল, আচ্ছা আমি কে তাই না, দাঁড়াও দেখাচ্ছি। তারপর যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এসে আমার কলার ধরে উপরে উঠালো। আমাকে বলল, আর যদি ওই মেয়ের সাথে কোনোদিন দেখেছি তাহলে মেরে ফেলবো, কথাটা মনে থাকে যেন। আমি বলল, আমি ওর সাথে কথা বলি আর যাই করি, তাতে আপনার কি? ছোঁয়া বলল, আমারই সব। যেটা বলবো সেটা না শুনলে দেখতে পাবি কি করি আমি। তারপর আমি বললাম, আপনার ইচ্ছা, আপনি যা ইচ্ছা তাই করুন, আমি তোর সাথে কথা বলবোই। আর মেয়েটা অনেক কিউট। ছোঁয়া কি যেন ভাবলো, তারপর কলার ছেড়ে দিয়ে নিজের চেয়ারে গিয়ে বসলো। মাথায় হাত দিয়ে কি যেন ভাবছে আর চোখের কোণে জল আসলো। আমি বললাম, এইটুকুতেই খারাপ লাগছে আপনার? আমি যে এই কয় মাস কেমন করে কাটিয়েছি তা শুধু আমিই জানি। ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাত পেলে পুরো দুনিয়াটা যে ওলট পালট হয়ে যায় সেটা হয়তো আপনি এখন বুঝতে পারছেন। আমি নিজের কাজ করতে লাগলাম। ছোঁয়া কান্না করেই যাচ্ছে। না, মনে হয় একটু বেশি করে ফেলেছি। ধুর, যা হওয়ার হয়ে গিয়েছে, পরে ভালোবাসা দিয়ে পুষিয়ে দিব। নিজের মনে কাজ করতে লাগলাম। লাঞ্চ টাইম হয়ে গেল। ছোঁয়া কান্না করতে করতে ওর ডেস্কে ঘুমিয়ে পড়েছে। আমি বাইরে গেলাম, দেখি সিমি দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, তুমি এখনো দাঁড়িয়ে আছো? সিমি বলল, তোমাকে ডাকতে যাচ্ছিলাম। আমি বললাম, কেন? সিমি বলল, একটু দরকার আছে। আমি বললাম, কি দরকার? সিমি বলল, চলো লাঞ্চ করে গিয়ে আগে। আমি বললাম, চলো। তারপর দুজনে লাঞ্চ করতে চলে গেলাম। আমি বললাম, কি যেন বলতে চেয়েছিলে? সিমি বলল, পরে একদিন বলবো, আজ না। আমি বললাম, আচ্ছা। তারপর আমি অফিসে চলে আসলাম। আসার সময় ছোঁয়ার জন্য খাবার নিয়ে আসলাম রেস্টুরেন্ট থেকে। এসে দেখি ছোঁয়া চেয়ারে হেলানি দিয়ে বসে আছে। আমি বললাম, এই নিন ম্যাম, কালকে আপনি আমাকে ট্রিট দিয়েছেন, আজকে আমি আপনাকে ট্রিট দিলাম। ছোঁয়া বলল, কোথায় গিয়েছিলে? আমি বললাম, লাঞ্চ করতে গিয়েছিলাম। ছোঁয়া বলল, কার সাথে গিয়েছিলে? আমি বললাম, আমি আর সিমি গিয়েছিলাম। ছোঁয়া বলল, ও ভালো। ছোঁয়া চেয়ারে হেলানি দিয়ে বসে আছে। আমি বললাম, কি হলো, খাবেন না? ছোঁয়া বলল, ইচ্ছে নেই। ছোঁয়াকে দেখে বোঝা যাচ্ছে সকাল থেকে ওর মুখে কিছুই পড়েনি। আমি একটা প্লেটে খাবার নিয়ে ওর সামনে গেলাম। আমি বললাম, খেয়ে নিন। ছোঁয়া বলল, এখন খাবো না, তুমি যাও এখান থেকে। আমি বললাম, চলে যাব, কিন্তু খেয়ে নিন। ছোঁয়া বলল, বলছি না খাবো না। আমি বললাম, নিন, হা করুন। ছোঁয়া চুপ করে রইল। আমি রাগী ভাবে বললাম, কি হলো, হা করতে বলেছি না? ছোঁয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর হা করলো। আমি ওকে খাইয়ে দিলাম। খাওয়ানো শেষ যখন, তখন উঠতে যাব, তখনই ছোঁয়া আমার হাতটা টান মারে আবারও বসিয়ে দিল। তারপর ছোঁয়া বলল, আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। ওর কথা শুনে আমি হাসতে লাগলাম। ছোঁয়া বলল, হাসছো কেন? আমি বললাম, আপনার কথা শুনে। আমি আপনাকে খাইয়ে দিলাম কারণ আপনি কালকে আমাকে খাইয়ে দিয়েছেন, তাই আজকে সেটা শোধ করে নিলাম। আমি উঠে চলে গেলাম। কিছুক্ষণ এভাবেই চলতে লাগলো। আমি এখন ছোঁয়াকে রাগানোর জন্য সিমির সাথে একটু বেশি বেশি কথা বলি, কিন্তু এমনটা হয়ে যাবে ভাবিনি। আমি অফিস থেকে বের হয়ে আসছিলাম। অফিসে কেউ ছিল না, আমি, সিমি, ছোঁয়া আর পিয়ন ছাড়া আর কেউ ছিল না। আমি গেটের বাইরে আসতে সিমি আমাকে ডাক দিল। আমি বললাম, হ্যাঁ বলো। সিমি বলল, তোমার সাথে কিছু কথা ছিল। আমি বললাম, বলো। সিমি বলল, আসলে আমি কথাটা যে কিভাবে বলবো, আসলে হৃদয়, আমি তোমাকে খুব 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 ভালোবাসি। আই লাভ ইউ হৃদয়, মোর দ্যান মাই লাইফ। এটা বলে সিমি আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে ছাড়িয়ে নিলাম, কিন্তু পিছনে তাকিয়ে দেখি ছোঁয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে কান্না করতে করতে চলে গেল। যা সব গন্ডগোল পাকিয়ে গেল। বাসায় চলে আসলাম। সিমিকে সব বুঝিয়ে দিয়েছি, ও মানতেই চাইছিল না, কিন্তু আমার কিছুই করার নেই। পরের দিন অফিসে গিয়ে দেখি আমার ডেস্ক আবারও চেঞ্জ করে আগের জায়গায় রেখে দিয়েছে। আমি ছোঁয়ার রুমে চলে গেলাম। ওর দরজায় উকি মারতেই দেখলাম ও কান্না করতেছে। আমি বললাম, আসবো। কথাটা শুনে ও উপরের দিকে তাকালো, তারপর নিজের চোখ মুখ মুছে নিল। ছোঁয়া বলল, আসুন। আসলে কালকে যে ব্যাপারটা ঘটেছে
আমাকে আর কিছু বলতে দিল না, বলল থাক আর বলতে হবে না, আমি সবকিছু বুঝে গিয়েছি। আমারই ভুল ছিল, তোমাকে আবারও ফিরে পেতে চেয়েছিলাম, নিজের ভুলগুলোকে ভালোবাসা দিয়ে শোধ করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়তো আর হলো না। তুমি সিমিকে ভালোবাসো, ওকে নিয়ে সুখে থাকো, এটাই আশা করি আমি। আমি বললাম আমার পুরো কথাটা তো শোনো আগে, আমাকে ভুল বুঝছো তুমি। সোয়া বলল এখন আর বোঝার মতো কিছুই নেই। আমি বললাম কিন্তু। সোয়া বলল আপনি এখন যেতে পারেন, আমার অনেক কাজ আছে। আমি বললাম আগে আমার পুরো কথাটা তো শোনো। সোয়া বলল আমি আপনাকে যেতে বলেছি। আমি আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসলাম। অফিস টাইম শেষ করে ছোঁয়ার জন্য বাইরে দাঁড়িয়ে আছি। একটু পর ছোঁয়া আসলো, আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আমি বললাম ছোঁয়া আমার কথাটা তো শোনো। ছোঁয়া বলল পথ ছাড়ুন আমার, আমি আপনার বস, কথাটা যেন মাথায় থাকে। ছোঁয়া যেতে লাগলো, তখনই আমি ওর হাতটা টেনে ধরলাম, কিন্তু সেটার ফল যে এমন হবে বুঝতে পারিনি। ওর হাতটা ধরাতে তখনই ও আমাকে থাপ্পড় মেরে দিল। আমি ছোঁয়ার এমন ব্যবহার দেখে বেশ অবাক হলাম, কিন্তু ঠোঁটের কোণে অনেকটা হাসি ফুটে উঠলো। আমি বললাম ভালোবাসায় বিশ্বাসের প্রয়োজন হয়, যেটা তোমার মধ্যে নেই। তুমি আমাকে বিশ্বাস করো না, তাহলে ভালোবাসবে কি করে? যদি আমাকে ভালোবাসতে তাহলে বিশ্বাস করতে, আর তোমাকে ভালোবাসার কথা বলে লজ্জা দিব না। ধন্যবাদ তোমাকে এই ব্যবহারটা উপহার দেওয়ার জন্য, আর এই ভালোবাসার বনিতাটা না করলেও পারতেন। কথাগুলো বলে সেখান থেকে চলে আসলাম। চলে যাব এই শহর ছেড়ে। এই শহরের মানুষগুলো শুধু আমাকে এই কষ্টই দিয়েছে, ভালোবাসা না। চলে যাব হয়তো এই শহর ছেড়ে, আর হয়তো আসবো না। ছোঁয়ার কথা অনেক মনে পড়বে, কিন্তু কিছুই করার নেই আমার। সে ভালোবাসার মর্যাদাটা দিতে পারে নাই, যার কারণে আজকে আমাদের ভালোবাসার নৌকাটা আজ মাঝ নদীতে ডুবে যাচ্ছে। শুধু এটাই চাইবো ছোঁয়া যেন ভালো থাকে, আমার থেকে হাজার গুণ ভালো ছেলে ও পাবে। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে অচরে বৃষ্টি পড়তে লাগলো। সারা রাত না ঘুমিয়ে ছোঁয়ার সাথে কাটানো কয়েকটা দিনের কথা ভাবছিলাম। ওর পাগলামো নিজের হাতে খাইয়ে দেওয়া, শাসন করা খুব মিস করব। ও হয়তো এগুলো ভুলে যাবে, কিন্তু আমি ভুলতে পারবো না মরার আগ মুহূর্ত পর্যন্ত। আমি ছোঁয়াকে ভালোবেসে যাব, আর ওর কথাগুলো স্মরণ করে যাব। হাজারো কথা মনে বাসা বেঁধেছিল, কিন্তু সেইগুলো যাকে বলতে চেয়েছিলাম আজ সে অনেক দূরে। এইসব কথা বলার আর কোনো মানেই হয় না। আজ ওর পথ আর আমার পথ দুইটা দুই বাঁকের মধ্যে এসে থেমেছে। আজ থেকে ওর আর আমার পথ হয়তো অনেক আলাদা, চিরতরে আলাদা হয়ে যাবে। সারাটা রাত ছাদেই কাটিয়ে দিলাম। পরের দিন শরীর অনেক জ্বর এসেছিল, তাই আর অফিসে গেলাম না। 2 দিন পর অফিসে গেলাম। কেবিনে গিয়ে রিজেকশন লেটার টাইপ করলাম। টাইপ করে ছোঁয়ার রুমের সামনে এসে দাঁড়ালাম। তারপর দরজায় নক করলাম। ভিতর থেকে কোনো শব্দ আসছিল না, তাই দরজাটা খুলে ভিতরে চলে গেলাম। ছোঁয়া আনমনে হয়ে কি যেন ভাবছিল। চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, চেহারাটা একদম শুকিয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি বেরিয়ে পড়েছে। আমি ওকে ডাক দিলাম। আমি বললাম হ্যালো ম্যাম। আমার কথা শুনে ওর ধ্যান ভাঙলো, সাথে সাথে নিজের চোখ মুখ মুছে নিল। বলল আমাকে কি ব্যাপার, আপনি এইখানে কেন? আর এতদিন আসেন নাই কেন অফিসে? সমস্যা কি আপনার? আমি কিছু না বলে শুধু লেটারটা ওর হাতে দিলাম। সোয়া বলল এটা কি? আমি বললাম এটা আমার রিজেকশন লেটার। কথাটা বলার পর সোয়া আমার দিকে কাঁদো কাঁদো চেহারায় তাকালো। ওর মায়াবী চোখ দুটো কিছু বলতে চাইছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। আমি বললাম ম্যাম আমি কিছুদিন পর এই শহর ছেড়ে চলে যাব, আর ফিরে আসবো না হয়তো, তাই আর চাকরিটা করা সম্ভব হবে না। ভালো থাকবেন বলেই চলে আসলাম। আজ খুব কষ্ট হচ্ছে। একসময় ওর কথাই এই শহর ছেড়ে চলে গিয়েছিলাম, আজকে হয়তো আমার ভালোর জন্য যাচ্ছি। আর ওর আর আমার তো ডিভোর্স হয়ে গিয়েছে, তাহলে আমি কেন এত ভাবছি, এত কেন কষ্ট পাচ্ছি? সে তো আর আমার নয়, তাহলে এত কেন ভাবছি তাকে নিয়ে? না, আর ভাববো না। কিন্তু নিষ্ঠুর মনটা যে কথাই শোনে না, বারবার আমার সাথে বেমানি করে। 5 দিন লাগলো সবকিছু গুছিয়ে নিতে। সব কাজ ছেড়ে নিলাম, কারণ এই শহরে আর কোনোদিন হয়তো আসা হবে না। কিন্তু ছোঁয়াকে আমি দূর থেকেই ভালোবেসে যাব। হয়তো এখানে আমি পাবো না তাকে, কিন্তু পরপারে হয়তো তুমি আমার হবে। রাত 11টা বাজে, বাসা থেকে বের হতে যাব, তখনই একটা ফোন আসলো। আমি বললাম হ্যালো, কে বলছেন? ও পাশ থেকে বলল আমি ছোঁয়ার বাবা বলছি। আমি বললাম হ্যাঁ আঙ্কেল বলেন। আঙ্কেল বলতে লাগলো আমি জানি তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। আজ 7 দিন ধরে কিছুই মুখে নেয় না। 5 দিন আগে যে দরজা বন্ধ করেছিল, এখন আর দরজাও খোলে না। অনেক হাজার টাকার পরেও আর দরজা খোলে না। আমি জানি না এখন কি করব। জানো তুমি ফিরে এসেছো পরে সেদিন রাতে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল, কারণ ও তোমাকে ফিরে পেয়েছে। প্লিজ হৃদয়, আমার মেয়েটাকে দূরে ঠেলে দিও না। ওর থেকে দূরে চলে গেলে ও হয়তো আর বাঁচবে না। আমার ওপর দয়া করো, আমার মেয়েটাকে আপন করে নিও। কথাগুলো বলে আঙ্কেল কল কেটে দিল। আমি এক্ষুনি আসছি আঙ্কেল, টেনশন করবেন না। তাড়াতাড়ি ছোঁয়াদের বাসায় চলে গেলাম। আঙ্কেল বসে কান্না করছে, আমাকে দেখে উঠে আসলো। আমি বললাম আঙ্কেল আপনি টেনশন করিয়েন না। ছোঁয়ার রুমের কাছে গিয়ে ডাক দিলাম, কিন্তু ওর কোনো সারা শব্দ নেই, তাই দরজাটা ভেঙে ফেললাম। ভিতরে ঢুকে দেখি ছোঁয়া ঘরের এক কোণে বসে কাঁদছে। আমি গিয়ে ওর পাশে বসলাম।
ওর মুখে কোনো কথা নেই, শুধু চুপচাপ কেঁদেই যাচ্ছে। আমি একটা কাশি দিলাম। কি হলো, কথা বলবে না? তাহলে আমি চলে যাই বলেই যখন উঠতে যাব তখনই আমার হাতটা ধরে টান দিল আর ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। আমি ভাবলাম একটা কিস পাবো, কিন্তু শেষ পর্যন্ত থাপ্পড়। হায় রে আমার কপাল। সোয়া বলল, আর কোনোদিন যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলিস তাহলে একদম মেরে ফেলবো বলেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর বললাম, এতদিন খাওয়া করনি কেন? চলো খাওয়া দাওয়া করবে। সোয়া বলল, না এখন খাবো না, এখন এভাবেই থাকবো। আমি বললাম, না খেলে তো শরীর আরো খারাপ করবে, আর আমি চাই না আমার বউকে খারাপ দেখাক। সোয়া বলল, আগে কিস খাবো। আমি বললাম, কি? তখনই ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। দুজনেই হাঁপাতে লাগলাম। তারপর আমি বললাম, এখন চলো খাওয়া দাওয়া করবে। সোয়া বলল, কোলো করে নিয়ে চলো। আমি বললাম, এই আটার বস্তা কি নিয়ে গেলে আমি তো মরেই যাব। সোয়া বলল, কি বললি? আমি বললাম, সরি। আমি ওকে কোলে নিয়ে নামতে লাগলাম। নামতে নামতে ও আমার দিকে তাকিয়ে আছে আর বারবার আমার গালে একটা করে চুমু দিচ্ছে। আমি ওর কাণ্ড থেকে মুচকি মুচকি হাসছিলাম। ওকে খাইয়ে দিলাম। তারপর ওকে কোলে করে নিয়ে ছাদে আসলাম। দুজনেই দোলনায় বসে আছি। আমি ছোঁয়ার কোলে মাথা রেখে শুয়ে আছি। ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মাঝে মাঝে একটা করে পাপিয়ে দিচ্ছে। হঠাৎ করে ডিভোর্স পেপারটার কথা মনে পড়ে গেল। আমি উঠে বসলাম। ছোঁয়া আমার কাঁধে মাথা রাখলো। আমি বললাম, ডিভোর্স পেপারটা? ছোঁয়া বলল, পুড়িয়ে ফেলেছি। এরপর দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকলাম। হঠাৎ করে ছোঁয়া বলল, আমাকে আর ছেড়ে যাবে না তো? আমি বললাম, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আর তোমার হাতটা ছাড়বো না, তোমার হাত ধরে পাশে থাকবো। সোয়া বলল, আমাকে মাফ করে দাও। আমি বললাম, কেন? সোয়া বলল, তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। আমি বললাম, মাফ চাইতে হবে না, ভালোবাসা দিয়ে পুষিয়ে নিব। জড়িয়ে ধরলাম ছোঁয়াকে। দুজনেই চাঁদের রাত উপভোগ করতে লাগলাম। পরিপূর্ণ হলো আমাদের ভালোবাসা। আজকের গল্পটা এইখানেই সমাপ্ত করা হলো। পুরো গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে আর লাস্ট এন্ডিংটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে নতুন নতুন গল্প আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হতে আর মাত্র 2500 সাবস্ক্রাইবারের মতো লাগে। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। তো দেখা হচ্ছে নতুন আরেকটা গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।